নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ এমন এক রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে, যা শুধু বিহার নয়, গোটা ভারতের গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা, নারী সম্মান এবং ক্ষমতার অঙ্ককে একসঙ্গে নাড়িয়ে দিয়েছে। সাত সকালে আচমকাই দিল্লিতে পৌঁছে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, সঙ্গে জেডিইউ নেতা লালন সিং। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি নিছক একটি রুটিন রাজনৈতিক সফর, নাকি হিজাব কাণ্ডের পর নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জরুরি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? কারণ যে ঘটনাটি ঘটেছে সেটিকে আর ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সরকারি মঞ্চে ক্যামেরার সামনে একজন সংখ্যালঘু মহিলা চিকিৎসক যখন মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নিতে এগিয়ে আসছেন, ঠিক সেই মুহূর্তে তার হিজাব ধরে টান দেওয়া, এটা কি শুধুই একটি আচরণগত ভুল, নাকি ক্ষমতার আস্ফালনে নাগরিক মর্যাদাকে প্রকাশ্যে ভেঙে দেওয়ার দৃশ্য? আজ এই প্রশ্নটাই ঘুরছে দেশের আনাচে কানাচে। বিহারের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও ঐতিহাসিক রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘদিন নিজেকে সেকুলার রাজনীতির মুখ হিসেবে তুলে ধরেছেন, তার হাতেই যদি একজন সংখ্যালঘু নারীর সম্মান প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই রাজনীতির নৈতিক ভিত কোথায় দাঁড়ায়? এই ঘটনার পর প্রতিক্রিয়া এসেছে সর্বত্র। শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষোভ নয়, রাজ্য থেকে রাজ্য, শহর থেকে শহর, প্রতিবাদ, নিন্দা, প্রশ্ন। অথচ এই পুরো সময় জুড়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটি স্পষ্ট ক্ষমা প্রার্থনাও শোনা যায়নি, বরং শাসক শিবিরের একাংশ ঘটনাটিকে ডিফেন্ড করার চেষ্টা করেছে। বলা হয়েছে পরিচয় যাচাই, মুখ দেখা। কিন্তু প্রশ্ন হল, সরকারি নিয়োগপত্র প্রদানের প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশ্য মঞ্চে এমন আচরণ কি কোনো প্রশাসনিক নিয়মের মধ্যে পড়ে, নাকি এটা নিছক ক্ষমতার অপব্যবহার? এখানেই বিষয়টি ব্যক্তিগত আচরণ ছাড়িয়ে পুরোপুরি রাজনৈতিক হয়ে ওঠে। কারণ নীতীশ কুমার আজ শুধু বিহারের মুখ্যমন্ত্রী নন, তিনি এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। তার ১২ জন সাংসদ কেন্দ্রীয় সরকারের জন্য কার্যত লাইফলাইন। সুতরাং প্রশ্ন উঠছে, এই হিজাব কাণ্ডের পরও কি শুধুমাত্র সংখ্যার অঙ্কে তাকে রক্ষা করা হবে, নাকি এই ঘটনাটিকেই অজুহাত করে দিল্লি বহুদিনের জমে থাকা অস্বস্তির নিষ্পত্তি করতে চাইছে? নীতীশ কুমার সাধারণত দিল্লিমুখী রাজনীতিতে খুব একটা সক্রিয় নন। নীতি আয়োগের বৈঠক হোক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ফোরাম, তার অনুপস্থিতি নতুন কিছু নয়। কিন্তু সেই নীতীশ কুমারই যখন হঠাৎ করে তড়িঘড়ি দিল্লিতে পৌঁছে যান, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, কে ডাকলেন, কেন ডাকলেন, কি শর্তে ডাকলেন? রাজনৈতিক সূত্র বলছে, এই সফর মোটেই আকস্মিক নয়। এটি একটি পূর্ব পরিকল্পিত ড্যামেজ কন্ট্রোল মিটিং, যার লক্ষ্য একটাই, এই বিস্ফোরক পরিস্থিতিকে কিভাবে সামাল দেওয়া যায়। কারণ এই মুহূর্তে দিল্লির সামনে দুটো বড় সংকট। একদিকে সংখ্যালঘু নারী নির্যাতনের অভিযোগে এনডিএ সরকারের নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ছে। অন্যদিকে নীতীশ কুমারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যদি আরও জোরালো হয় এবং তিনি পদে বহাল থাকেন, তাহলে আন্তর্জাতিক স্তরেও ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর থেকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এটা কোনো জেনারেল ডায়েরি নয়, সরাসরি এফআইআর। আইনি চাপ বাড়লে রাজনৈতিক সিদ্ধান্তও ত্বরান্বিত হওয়া অবশ্যম্ভাবী। এই প্রেক্ষাপটে সামনে চলে আসে নরেন্দ্র মোদী ও অমিত শাহের দীর্ঘদিনের অস্বস্তিকর সম্পর্কের কথা। নির্বাচনের সময় তাকে সামনে রেখে প্রচার না করা, কার্যত কোণঠাসা করে রাখা, এই সবই ইঙ্গিত দিয়েছিল যে বিজেপি তাকে আর আগের মতো মুখ্যমন্ত্রী হিসেবে বহাল রাখতে আগ্রহী নয়। ভোটের পরে পরিস্থিতির চাপে সাময়িক সমঝোতা হলেও ধীরে ধীরে তার হাত থেকে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি কেড়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর, বিধানসভা সংক্রান্ত প্রভাব সবই কমেছে। তিনি থেকে গিয়েছেন মূলত একটি ফেস, এক ধরনের প্রাইজ পোস্টিং। এই অবস্থায় হিজাব কাণ্ড যেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ এনে দিয়েছে। একদিকে সংখ্যালঘু ক্ষোভ সামাল দিতে কঠোর পদক্ষেপের বার্তা দেওয়া যাবে, অন্যদিকে বিহারে নেতৃত্ব বদলের রাস্তা আরও পরিষ্কার হবে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নীতীশ কুমারের কাছ থেকে অন্তত প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, এমনকি সাময়িক ইস্তফা আদায়ের চেষ্টাও হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি যদি সত্যিই মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন, তাহলে তাকে কোথায় রাখা হবে? কারণ বাস্তবতা একটাই, নীতীশ কুমারকে একেবারে উপেক্ষা করা এনডিএর পক্ষে সম্ভব নয়। তার ১২ জন সাংসদ ছাড়া কেন্দ্রীয় সরকারের সংখ্যাগরিষ্ঠতা টলমল করে উঠবে। তাই জল্পনা চলছে, মুখ্যমন্ত্রী পদ ছাড়লে তাকে কোনো বড় কেন্দ্রীয় পদ দেওয়া হতে পারে, নইলে এই রাজনৈতিক সমীকরণ সামাল দেওয়া কঠিন। একই সঙ্গে জেডিইউ এর ভেতরেও বিভাজনের অঙ্ক চলছে।
লালন সিংয়ের মতো নেতাদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ইঙ্গিত, সব মিলিয়ে বিহারের রাজনীতি এখন কার্যত ওপেন অপারেশন থিয়েটার। তবে এই পুরো রাজনৈতিক কৌশলের মাঝখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আঘাত করছে তা হল একজন সাধারণ মানুষের অপমান। একজন মহিলা চিকিৎসক, যিনি বহু লড়াই পেরিয়ে এই জায়গায় এসেছেন, সেই অপমানের পর চিকিৎসা পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, এই খবরটাই আমাদের সবচেয়ে বেশি নাড়া দেওয়ার কথা। কারণ রাজনীতি তার অঙ্ক কষবে, ক্ষমতার হিসেব চলবে, কিন্তু তার মাসুল যদি সাধারণ মানুষকে দিতে হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা কোথায় লুকাবে? একজন ডাক্তার যদি নিরাপত্তা ও সম্মানের অভাবে মানুষের চিকিৎসা করতে না চান, তাহলে তার দায় কে নেবে? এই পুরো ঘটনার সমাধান খুব কঠিন ছিল না। একটি স্পষ্ট ক্ষমা, একটি মানবিক বার্তা, এতেই অনেক ক্ষত সেরে যেতে পারত। কিন্তু সেই পথ নেওয়া হয়নি। কেন? কারণ ক্ষমা চাইলে দায় স্বীকার করতে হয়, আর দায় স্বীকার মানেই আইনি ও রাজনৈতিক ঝুঁকি। তাই নীরবতা। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, নীরবতা সবসময় ঢাল হয় না, অনেক সময় তা আগুনে ঘি ঢালে। আজ প্রশ্ন উঠছে নীতিশ কুমারের মানসিক ও রাজনৈতিক সক্ষমতা নিয়ে। প্রশ্ন উঠছে এনডিএর ভবিষ্যৎ নিয়েও। প্রশ্ন উঠছে এই দেশে সংখ্যালঘু নারী কি আদৌ নিরাপদ? দিল্লিতে এই তড়িঘড়ি সফর সেই সব প্রশ্নেরই প্রতিফলন। মোদি ও শাহের সঙ্গে মুখোমুখি বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কিন্তু এটুকু স্পষ্ট, এই মুহূর্তে নীতিশ কুমার প্রবল চাপের মধ্যে রয়েছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়, তিনি পদে থাকেন নাকি সরে যান, বিহারের ক্ষমতার চাবি কার হাতে যায়, সবই আমরা দেখব। কিন্তু আজকের দিনে সবচেয়ে জরুরি প্রশ্নটা আপনাদের কাছেই রেখে যাচ্ছি। ক্ষমতার স্বার্থে কি একজন সংখ্যালঘু নারীর সম্মানকে উপেক্ষা করা যায়? রাজনীতির অঙ্ক কি মানবিকতার ঊর্ধ্বে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।